দর্শক স্বাগত আমাদের নিয়মিত আয়োজন সংলাপ প্রতিদিনে। আমি ফখরুল আলম কাঞ্চন আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক এবং দিনের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজ আলোচনা করার জন্য আমার সাথে দুইজন অতিথি রয়েছেন। আমি প্রথমে পরিচয় করিয়ে দিচ্ছি এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে। সঙ্গে আছেন বিএনপি নেতা জনাব রাশেদ খান। স্বাগত আপনাদের দুইজনকেই। ফুয়াদ ভাই, আপনাকে দিয়ে শুরু করি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে অনেক কথা আছে, বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে। সর্বশেষ গতকাল রাতে, গভীর রাতে চট্টগ্রামের জঙ্গল সলিমপুর বলে খ্যাত জায়গাটায় যে ঘটনা ঘটল, আমি যদি আপনাকে একটু পড়ে শোনাই, ছোট্ট একটু লাইন। সেটা হলো, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর নবনির্মিত ক্যাম্প গুঁড়িয়ে দিয়েছে সন্ত্রাসীরা। এ সময় সন্ত্রাসীরা AK-47 চাইনিজ রাইফেল ও বুলডোজার নিয়ে ক্যাম্পে হামলা করে। জঙ্গল সলিমপুরের এই ক্যাম্প আগামী 31শে মে স্বরাষ্ট্রমন্ত্রীর পরিদর্শনের কর্মসূচি ছিল। আমরা জানি যে এর আগেও কিন্তু এখানে এই ঘটনা ঘটেছে, র্যাবের সাথে পুলিশের সাথে। এখানে দুজন মারাও গেছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী, একজন র্যাব সদস্য আর একজন পুলিশের। গতকাল রাতে আবার এই একই ঘটনা ঘটল, কি বলবেন? ধন্যবাদ। প্রথম কথা তো হচ্ছে যে এটা খুব বেশি অনাকাঙ্ক্ষিত আমার কাছে মনে হয়নি, কারণ জঙ্গল সলিমপুরের যে সিরিজ অফ ঘটনাগুলো আমরা দেখেছি, এর আগে আমরা ম্যাসিভ অপারেশন দেখেছি, কয়েক হাজার ল এনফোর্সমেন্ট সদস্য নিয়ে আপনার এখানে ডেইজ আফটার ডেইজ এখানে একটা কম্বাইন অপারেশন করা হয়েছে এবং খুব বেশি সাকসেস হয়েছে এমনটা আমার কাছে মনে হয়নি অপারেশনের রেজাল্টে। পরে দেখলাম বলল যে পালিয়ে গেছে, চলে গেছে এখানে সেখানে। সো এই ধরনের একটা জায়গায় যে লেভেলের এয়ার সাপোর্টেড আপনার অপারেশন করার দরকার, সেটা আসলে করা হয়েছে কিনা, যেরকম ইন্টেলিজেন্স লেড অপারেশন দরকার। এরপর হচ্ছে এই অঞ্চলে যারা মাফিয়ারা যারা আছে, সন্ত্রাসীরা যারা আছে, তাদের আপনার হচ্ছে নিজস্ব লোক আছে আবার পুলিশে এবং আইন শৃঙ্খলা বাহিনীতে, তো তারাও তাদের মাধ্যমে খবর পাচ্ছে কিনা এটা না। কিন্তু আশ্চর্য কথা হলো যে একটা ক্যাম্প প্রতিষ্ঠা করা হয়েছে, যেটা নির্মাণ কাজ প্রায় শেষ, সেটি সন্ত্রাসীরা বুলডোজার এনে সেটি ভেঙেছে, রাস্তা কেটে দিয়েছে যাতে কেউ আসতে না পারে। এরপরে প্রায় 2 ঘন্টা তারা অলমোস্ট বন্দুক যুদ্ধ হয়েছে, মানে হিউজ অ্যাকশন সন্ত্রাসীদের। রাইট। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের ল এনফোর্সমেন্টের তো একটা সিরিয়াস ফেলিওর, যে আপনি যাকে এখান থেকে উচ্ছেদ করবেন, সরাবেন, প্রতিহত করবেন, তার শক্তি সম্পর্কে আপনার সাফিসিয়েন্ট ইন্টেলিজেন্ট ইনফরমেশন ছিল কিনা, না আসলে এটা ভিতরকার তথ্য পাচার হয়ে গেছে, আপনি স্পেসিফিকলি জানে তার আসলে কখন কোথায় কি হচ্ছে না হচ্ছে। তো আমি টোটাল এর আগেরও যে কয়েক হাজার এনফোর্সমেন্ট সদস্য নিয়ে যে অপারেশন করা হয়েছে, আমার কাছে এটাকে খুব বেশি ফাংশনাল মনে হয় নাই, ইন্টেলিজেন্স লেড মনে হয় নাই। রাদার হচ্ছে এরকম দুর্গম এলাকাতে হচ্ছে খুবই এলিট ফোর্স, সংখ্যায় কম, কিন্তু হেভিলি ইন্টেলিজেন্স লেড, যে আপনি যেখানে যাচ্ছেন ওর ভিতরে আপনার লোক আছে ওই মহল্লাতে, তারা আপনাকে তথ্য দিতে পারবে। এরপরে হচ্ছে আপনার এখন তথ্য প্রযুক্তির যে জায়গাটা আছে, যে আপনি সাফিসিয়েন্টলি সার্ভেলেন্সের জন্য আপনার যে প্রযুক্তি আছে সেগুলো সাহায্য আপনি নিয়েছেন কিনা। তা না যদি হয়, আপনি একটা ক্যাম্পের প্রোটেকশন দিতে পারছেন না, আপনি নাকি এখানে একটা বিশাল প্রিজন বানাবেন, একটা বন্দি একটা জেলখানা বানাবেন যেখানে 2000 লোক থাকতে পারবে। তা আপনি 2000 লোক, আপনি 20 জন লোকও তো এখানে আটকায় রাখতে পারবেন না, জেলখানা ভাঙা লোকজন বের করে নিয়ে যাবে। তাহলে তো এইটা সিরিয়াসলি আমাদের ল এনফোর্সমেন্ট ক্যাপাসিটিকেই প্রশ্নবিদ্ধ করছে, যে আসলে পরিকল্পনা থেকে শুরু করে অপারেশন এবং নতুন প্রিজন সেন্টার যেটা প্ল্যান করা হচ্ছে, এর প্রত্যেকটা জায়গাতেই যথেষ্ট পরিকল্পনার এবং প্রফেশনালিজমের ঘাটতি আছে। জি, রাশেদ খান, একটু শুনে আসি আপনার। আইন শৃঙ্খলা টোটালি কিন্তু আমরা যদি বলি যে এক ধরনের দুর্বলতা তো রয়েছেই আমাদের। জি, আর জঙ্গল সলিমপুরের ঘটনা তো খুবই অপ্রত্যাশিত এবং খুবই ভয়াবহ একটা চিত্র। দেখেন, আওয়ামী লীগের 16 বছরে আইন শৃঙ্খলা
পরিস্থিতি যেভাবে দুর্বল হয়েছে, এরপরে অন্তর্বর্তীকালীন সরকার তারাও প্রত্যাশিতভাবে সেই পরিস্থিতির পরিবর্তন করতে পারেনি। আর বিএনপি সরকারের 100 দিন, এখন এই প্রায় 3.5 মাস, এই সময়ের মধ্যে যদি আপনি মনে করেন ওই 16 বছর আর 18 মাস, সে সময় যে সংকট সমস্যাগুলো অবনতি হয়েছিল সেটা বিএনপি রাতারাতি পরিবর্তন করে ফেলবে, সেটা ভুল। সময় লাগবে এবং সবার সহযোগিতা লাগবে। শুধুমাত্র সমালোচনা নয়, বরং দেশ পুনর্গঠনে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যেমনিভাবে অন্তর্বর্তীকালীন সরকারের সময় আমরা কিছুটা, আমি পুরোপুরি বলবো না, দলগুলো সরকারকে সহযোগিতা করেছে। এই কারণে কিন্তু ওই সময়কার যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা মাঝে মধ্যে অবনতি হয়েছে, কিন্তু আবার সবাই মিলে সেটা কিভাবে উত্তরণ করা যায় সেই প্রচেষ্টাও ছিল। এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ক্ষমতা এসেছে, আমাদের যারা অপোজিশনে আছে তারা যদি মনে করে যে না, দায়িত্ব আমাদের শেষ, এখন সকল দায়িত্ব সরকারের, তাহলে কিন্তু হবে না। আপনাকে বাধায় রাখতে হবে। যেমনিভাবে আপনি গণ অভ্যুত্থানের অপোজিশন আর যারা ক্ষমতায় রয়েছে তারাও গণ অভ্যুত্থানের শক্তি। আমরা সবাই মিলে গণ অভ্যুত্থান ঘটিয়ে একটা ফেসিবাদের পতন ঘটিয়েছি। এই যে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রের পুনর্গঠন, এই আহ্বান মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে স্পষ্ট করেছেন। তিনি অনেকগুলো এক্সাম্পল সৃষ্টি করেছেন। শপথ নেওয়ার আগে আমাদের অপোজিশন লিডার তাদের বাসায় যাওয়া, পরবর্তীতে জ্বালানি সংকট নিরসনে সকলের সহযোগিতা প্রত্যাশা করা, এরপরে আরও বিভিন্ন বিষয়ে কিন্তু বিএনপি অপোজিশনের সহযোগিতা চেয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমাদের যারা বিরোধী দলে রয়েছে তাদের সহযোগিতা ছাড়া দেশ পুনর্গঠন সম্ভবপর নয়। শুধুমাত্র সরকারি দলের পক্ষে এই দেশের কোনো পরিবর্তন করা সম্ভবপর হবে না যদি আমাদের অপোজিশন তারা সহযোগিতা না করে। আমরা অতীতের রাজনীতি দেখেছি, যারা সরকারে যান তাদেরকে টেনে হিসড়ে নামানোর জন্য যারা অপোজিশনে থাকেন তারা সেই প্রচেষ্টাই করেন। স্বাধীনতার এত বছর পরেও এই দেশকে আমরা আসলে কাঙ্ক্ষিত সেই লক্ষ্যমাত্রায় নিয়ে যেতে পারি নাই। এবার যদি আমরা সেই লক্ষ্যমাত্রা পূরণ করতে না পারি, এর জন্য যেমনিভাবে সরকারি দল দায়ী থাকবে, অপোজিশনকেও দায়ী নিতে হবে। আইন শৃঙ্খলা, আপনি যে প্রশ্নটা করলেন, দেখেন বিএনপি সরকার কিন্তু এই যে জঙ্গল ছলিমপুর, এটা তো আসলে এর আগে কেউ নিয়ন্ত্রণ নিতে পেরেছে এরকম তো না। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পরে এই যে সন্ত্রাসীর অভয়ারণ্য, এই জায়গা থেকে কিভাবে এই ভূমিদস্যুদের কাছ থেকে এই সম্পদ রক্ষা করা যায় সেই প্রচেষ্টা, সেই উদ্যোগ হাতে নিয়েছে। হ্যাঁ, একদিনে যে সফল হয়ে যাবে সেটা আমিও বিশ্বাস করছি না। বিএনপি সরকার উদ্যোগ নিয়েছে। এবার আপনি দেখেন যে সন্ত্রাসীরা সেখানকার একটি ক্যাম্প তারা ভেঙে দিল, তাই না? রাস্তা কেটে দিয়েছে, গাছ রাস্তার উপর ফেলে রেখেছে। আইন শৃঙ্খলা বাহিনী কি সেখানে যায়নি? সেখানে গিয়ে পৌঁছেছে, যারা সন্ত্রাসী তাদেরকে গ্রেপ্তার করেছে, এখনো পর্যন্ত অভিযান চালাচ্ছে। এই যে সরকারের আন্তরিকতা আছে এইখানে, এমন না নিশ্চয়ই এটা অবশ্যই সরকারের আন্তরিকতা আছে, এখানে কোনো রাজনীতিও নাই। এই জঙ্গল যে মাফিয়াদের নিয়ন্ত্রণে, এই মাফিয়ারা কোনো দলের না। এইখানে এমন না, আমি এটিও বলবো না যে আওয়ামী লীগের বা ছাত্রলীগের, এটিও আমি বললে ভুল হবে। এটা একটা পুরো একটা চরমপন্থী সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। একেবারে ক্লিয়ার। আমি একটু বেস্ট ফুয়াদ আপনার কাছে যাই, একটু ভিন্ন একটি প্রসঙ্গ নিয়ে আলোচনা করতে চাই। আপনি জানেন যে সরকারের 100 দিন উপলক্ষে একটি প্রেস ব্রিফিং হয়েছে এবং সেখানে বিভিন্ন বিষয় উঠে এসছে, আলোচনা আসছে, কিন্তু মূল যে বিষয়টি এখানে আসছেন সেখানে মাহাদি আমিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন, তিনি কথা বলেছেন, অন্যান্য মানে প্রেস উইংয়ের অন্যরা কথা বলেছেন। মূল বিষয়টি যেটি ফিটে আসছে সেটা হলো মানবাধিকার, বাক স্বাধীনতা ও আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার আন্তরিকভাবে কাজ করে গেলেও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে একটি গোষ্ঠী উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছেন। যে কথাটি উঠে আসছে বারবার, এই মত প্রকাশের স্বাধীনতার ব্যারোমিটারটা নিয়ে শুনতে চাই একটু আপনার কাছ থেকে। একটা বিষয় হচ্ছে যে সরকারকে কেউ ঘাপলায় ফেলানো, সরকারকে কেউ ফেলে দেওয়ার কোনো ষড়যন্ত্র আসলে কেউ কিছু করতে পারছে না। বাংলাদেশে প্রথমবারের মতো একটা সংসদ গঠিত হয়েছে যার পুরোটা হচ্ছে সব দল শহীদ জিয়ার রাজনীতিতে বিশ্বাস করে, বাংলাদেশপন্থী রাজনীতি করে,
আজকে যারা সরকারি দলে আছে, বিরোধী দলে আছে, এমন একটা পার্লামেন্ট আমাদের দেশে কোনোদিন হয় নাই। অতএব যেই গণ অভ্যুত্থানে যাদেরকে হটিয়ে আজকের এই সংসদ তৈরি হয়েছে, এদের কারোই ন্যূনতম কোনো আগ্রহ নাই যে আপনার এই বিএনপিকে টেনে হিচড়ে নামানো অথবা একদিনের জন্য শান্তিতে থাকতে দেব না, দেখে নেব এই ধরনের কোনো বিষয় চলছে না। যেটা হচ্ছে, বিরোধী দল আকারে তো কন্টিনিউয়াস তার একটা রোল আছে, জনগণের পক্ষ থেকে তাকে কন্টিনিউয়াসলি সরকারকে চাপে রাখতে হবে, প্রেসারে রাখতে হবে, সমালোচনা করতে হবে। তা না দিলে হচ্ছে একটা ফ্রাঙ্কেনস্টাইন দৈত্য হয়ে যাবে আর কি। তো সেই জায়গাতে আমার মনে হয় বরং আমরা ঠিক উল্টা দেখতে পাচ্ছি যে ইনক্রিজিংলি সরকার মত প্রকাশের স্বাধীনতার ব্যাপারে অসহিষ্ণু হয়ে উঠতেছে। কেন বলছেন? আপনারা ইতিমধ্যে দেখেছেন গত 3 মাসে প্রায় 7-8 জনকে আপনার ফেসবুক স্ট্যাটাসের কারণে গ্রেফতার করা হয়েছে সারা বাংলাদেশে। অপ্রয়োজনীয়, প্রয়োজন ছিল না। সম্প্রতি দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী ওনারা মিরপুরের আমির বাড়িতে গেছেন, সেখান থেকে বের হওয়ার পথে ভুয়া ভুয়া নামে কিছু স্লোগান দিয়েছে কিছু মানুষজন। কিন্তু এটাও এমপি মন্ত্রী, এটাও তো কাঙ্ক্ষিত না। না, প্রশ্ন হচ্ছে যে এটা ফৌজদারি অপরাধের মতো তো আপনি ডিল করতে পারেন না। এমপি মন্ত্রীরা যেটা বলছে যে এটা দেখে নেওয়া হবে, সহ্য করা হবে না, তাদেরকে আইনের আওতায় আনা হবে। আপনি ভুয়া কি শুধু পলিটিশিয়ানদেরকে বলে? আপনি যে কোনো স্টেডিয়ামে যাবেন, যখন আপনার দলের টিম ভালো খেলে না, তখন দেখবেন ওই দলের সাপোর্টাররাই প্লেয়ারদেরকে ভুয়া ভুয়া করে। আপনি ম্যাচে হাইরে আসেন, ক্রিকেট টিম বাংলাদেশ যখন হাইরে আসে, আপনি ফেসবুকে গিয়ে দেখেন সাকিব মাশরাফিদেরকে আপাদমস্তক ধুইয়া দেয়। আপনি যে কোনো কনসার্টে যান, আমি গ্লাস্টনবারি, ইংল্যান্ডের সবচেয়ে বড় কনসার্ট, সেখানে শিল্পীরা যখন ভালো গান গায় না, তখন তাদেরকে ভু ভু করে, ভুয়া ভুয়া করে আর কি। সো এইটা তো একটা কমন জায়গা যে আমার ভাল লাগতেছে না, আপনাকে আমার পছন্দ হয় না, এটা তো গালি না আপনার। এই জন্য প্রশ্ন হচ্ছে যে আপনি এটাকে সহ্য করবেন না, দেখে নেবেন, মাফ করে দিলাম, পরের বার দেখা হবে, আইনের আওতায় আনা হবে, মানে আপনি কি করবেন? একটা মানুষের ভুয়া বলার মানে, আমরা যারা রাজনীতি করি আমাদের গায়ের চামড়া তো মোটা থাকতে হবে, আমার সারাদিন গালি নিতে পারতে হবে তো। আমি যেভাবে আওয়ামী লীগের বিরোধিতা করছি, আমাকে আওয়ামী লীগের লোকজন প্রতিদিন গালাগালি করতেছে না, করতেছে তো। এখন আমি কি করব? মানে আমি গালাগালির পথ বন্ধ করে দেবো? তাহলে গণতন্ত্র আর ফ্যাসিবাদের পার্থক্য এই যে আমরা কতটুকু করতে পারবো, এটারও তো একটা সীমা আছে। এটা ফৌজদারি অপরাধ পর্যন্ত যাবে না, গায়ে হাত দিবেন না, এটাই হলো এটা সীমানা। যে আপনি মুখ দিয়া বলবেন, আপনি লিখবেন, আপনি ব্যানার ধরবেন, আপনি দাবি চাইবেন, সবকিছু করবেন, কিন্তু নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে যেটা হয়েছে, আপনি গায়ে হাত তোলার চেষ্টা করবেন না। আপনি মিথ্যা মামলা দিয়ে যাকে তাকে তখন উঠায় নেবেন না, রাত 2টার সময় ডিজিএফআই এনএসআই পাঠাবেন না। এইটা হলো সীমানা। আপনি মুখ দিয়ে সমালোচনা করতেছে, আপনি মুখের জবাব দেন। আমরা যুক্তি তর্ক দিয়ে আপনার সমালোচনা করছি, আপনি এটাকে কাউন্টার করেন যুক্তি তর্ক দিয়ে। আমরা ব্যানার নিয়ে আপনার বিরুদ্ধে মিছিল করছি, আপনি ব্যানার নামান। মানে কিন্তু অভিযোগ হচ্ছে, বিশেষ করে আপনি নাসিরউদ্দিন পাটোয়ারির বিষয়টা আনলেন, তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে সে অনেক বেশি এগ্রেসিভলি বক্তব্য দিচ্ছে। ঠিক আছে, মানে এটা অ্যালাউড, সারা দুনিয়াতে অ্যালাউড। এখন আপনি এটা ভালো কি না, এটা তো মানুষ জাজ করবে। মানুষ বলবে যে ভাই আপনি তো বেশি খারাপ কথা বলেন, বেশি উগ্র কথা বলেন, মানুষ তাকে জাজ করবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা তো আপনি ফৌজদারি অপরাধে আনতে পারবেন না, তাকে তো আপনি মারতে পারেন না। এই বিএনপির লোকজন কি হাসিনারে কাঁঠাল রানী বানায় নাই? দিন রাত হাসিনারে গালাগালি করে নাই? এই বিএনপির লোকজন কি মঞ্চে উঠা তোর তলে তলে ব্যথা এই ধরনের বাজে গান ওবায়দুল কাদেরকে নিয়ে গায় নাই? যুক্তি হচ্ছে তারা ফ্যাসিস্ট ছিল। দিন শেষে পলিটিশিয়ান তো, নির্বাচিত ফ্যাসিস্ট আর নির্বাচিত গণতান্ত্রিক নেতা। দিন শেষে কি, সে তো রাজনীতিবিদ, সে তো একটা দল করে তো। তাহলে প্রশ্ন হচ্ছে, তখন আপনি আপনার নেতা কর্মীদেরকে আপনি বলেছেন কিনা, ডিসিপ্লিন করেছেন কিনা যে এটা বলা যাবে না, এটা করা যাবে না, এই কথাগুলোর এটা সীমানা, আমরা এত দূর যাব না। তাহলে প্রশ্ন হচ্ছে, গণতন্ত্রের সীমানা হচ্ছে ফৌজদারি অপরাধ। আপনি মুখ দিয়ে বলবেন, আপনি তর্ক করবেন, বিতর্ক করবেন, ব্যানার নিয়ে দাঁড়াবেন। আমি তাও বলছি, নাসিরউদ্দিন পাটোয়ারিকে আপনি ভালো লাগে না, আপনি এনসিপির অফিসের সামনে গিয়ে তার ফাঁসি চান, ব্যানার নিয়ে দাঁড়ান না, কোনো সমস্যা নাই তো। মানে এটাই তো গণতন্ত্র, আপনি তাকে মারতে গেলেন কেন? আর নাসিরউদ্দিনকে যেভাবে ভিলিফাই করা হচ্ছে, নাসির কি বলছে এই এলাকার বিএনপির নেতারা মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী। এটা সমস্যা কি কথা বলায়? বাংলাদেশে সোনার বাংলায় যারা বিএনপি আওয়ামী লীগের রাজনীতি করে, ফেরেশতাকে মাফিয়া না, গুন্ডামি করে না, চাঁদাবাজি করে না, সন্ত্রাসী করে না, এরকম ফেরেশতা রাজনীতিবিদ আপনি কোথায় পাবেন? এবং একই সন্ধ্যায় যখন আপনি একই দুপুরবেলা নামাজ থেকে বের হয়েছে, তাকে আপনি ওখানে মারছেন এক দফা, দ্বিতীয়বার তাকে কয়েকশো লোক নিয়ে আপনি থানায় গেছেন তার পিটাইতে। তাহলে কি নাসিরের কথাটা সত্য প্রমাণিত হইল না যে এলাকার বিএনপির নেতারা মাফিয়া, গুন্ডা, সন্ত্রাসী? না, পিটাইতে যায় নাই, সে লাঠি সোটা নিয়ে, না এক ধরনের ঘেরাও করেছিল তাকে। মানে ওখানে যাবে কেন? লাঠি সোটা নিয়ে থানায় যাবে কেন?
নাসিরউদ্দিন পাটোয়ারি থানায় আশ্রয় নিছে, থানায় আশ্রয় নেয়নি, সে থানায় মামলা করতে গিয়েছিল। না থানায় সামনে বসেও ছিল। হ্যাঁ, মামলা না নেওয়ার কারণে থানায়, তখন মানে আপনি থানার শত সামনে শত বসেছিল। লোক লাঠিসোঁটা নিয়ে থানায় যাবে কেন? মানে আচ্ছা, তাকে যাবে কেন? এটা একটু শুনে আছি। এটা তো সীমানা ক্রস করলো। আচ্ছা রাশেদ খান, এই যে এলাকা তো মনে হয়, তাই না? এই তো তোমার এলাকা না? ব্যারোমিটারটা রাশেদের এলাকা। আচ্ছা, বাক স্বাধীনতার মানে শোনেন, সীমানা বাকস্বাধীনতা চৌহদ্দিটা মানেই কতটুকু? গালিগালাজ নয়, এটা আমি বিশ্বাস করি না। আমরা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করে আসছি, রাজনীতি করে আসছি। যে আন্দোলনের মাধ্যমে হাসিনার পতন হয়েছে, সেই আন্দোলনের নেতৃত্ব দেওয়ার সুযোগ আল্লাহ আমাদেরকেও দিয়েছিলেন। এবং 24-এর গণ অভ্যুত্থান পর্যন্ত আমরা তার বাসায় বসেছিলাম না। ফুয়াদ ভাইরা, আমরা সবাই এই লড়াই একসাথে লড়াই করেছি, যদিও রাজনৈতিক অনেক বক্তব্য, কিন্তু এখন আর সেই কথা শুনতে আমি আসবো। শুনতে যদিও চান ফুয়াদ না। ভাইয়ের অনেক রাজনৈতিক বক্তব্য থাকে, সেই ডিবেটে আমি যাব না। যেখানে আসলে নাসিরউদ্দিন পাটোয়ারির উপরে ডিম নিক্ষেপ হয়েছে, ওই আসলে আমি বড় হয়েছি সেখানে। আমার প্রাইমারি স্কুল, হাই স্কুল, কলেজ, ঠিক 2019 সালে আমাকে একবার ছাত্রলীগের ক্যাডাররা একটা রেস্টুরেন্ট থেকে ঠিক ইফতারের আগে তুলে নিয়ে গিয়েছিল এবং পুলিশে সোপর্দ করেছিল। অর্থাৎ আমারও এই ধরনের অভিজ্ঞতা আছে। এবং ফ্যাসিবাদী জামানায় আমরা কিভাবে অত্যাচারিত হয়েছি আমি জানি। কিন্তু আমি তো আসলে যে রাজনীতি আমরা করেছি, গালিগালাজ আমি কখনোই আসলে কাউকে করি নাই, এবং আমি মনে করি না যে গালিগালাজ করে আসলে কিছু পাওয়া যায়। বরং আপনি রাজনৈতিক ভাষায় আপনি প্রতিবাদ করেন, আপনি কথা বলেন। যে কথাটা আপনি গালি দিয়ে বলছেন, ওই একই কথা কিন্তু অন্য ভাষায় বলা যায়। তো আমাকে বুঝতে হবে যে আমি কোন ভাষায় প্রতিবাদ করব। আরেকটু এই প্রসঙ্গ যখন আসলো, আমি একটু বলি যে নাসিরউদ্দিন পাটোয়ারির মামলা থানার নিতে গড়িমসি করলো এবং রাত 10টায় মামলা নিল। তার পরের দিন দেখলাম হামলা, যাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি নিজে বাদী হয়ে আরেকটি মামলা করলেন এবং এই মামলায় কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা গ্রেপ্তার হলেন। যদিও আজকে তিনি মুক্তি পেয়েছেন এবং তিনি মুক্তি পেয়ে বলেছেন যে পুলিশের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ করেছেন। আচ্ছা, আমি ফুয়াদ ভাইয়ের বক্তব্য একটু বিশ্লেষণ করি বা উত্তর দিই, তারপরে এইটার উত্তর দিব। দেখেন, এখন যারা আসলে জাতীয় সংসদে আছে, এটা সত্য যে এনসিপির বাইরে বাকিরা একসময় একসাথে রাজনীতি করেছে, এবং এনসিপি যারা আছে তারাও আবার একসময় আমাদের সাথে রাজনীতি করেছে। অর্থাৎ কেউই আসলে কারোর বাইরে না, আমরা সবাই মোটামুটি একই আদর্শের বলা যায়। যদিও অভ্যুত্থানের পরে আমাদের ভিতরে মতপার্থক্য দেখা যাচ্ছে, এটা আসলে ক্ষমতার দ্বন্দ্ব। এখন বিষয়টা হলো যে নাসিরউদ্দিন পাটোয়ারি সেই ক্ষমতার দ্বন্দ্বে কতটুকু লিপ্ত হতে পারে, কতটুকু হওয়া যায়, যে কথা কিন্তু ফুয়াদ ভাই নিজেই বললেন যে এখানে আসলে কেউ কারোর পতন চাচ্ছে না, এবং পতন চাও কিন্তু ন্যায্য না। যে সরকার এই মুহূর্তে দায়িত্বে আছে সে কিন্তু জনগণের ভোটে এসেছে, আর যারা অপোজিশনে আছে তারাও কিন্তু জনগণের ভোটে। এমন না যে একটা আসলে আওয়ামী লীগ আর একটা জাতীয় পার্টি, পাতানো সরকারি দল আর পাতানো বিরোধী দল, বিষয়টা তো এরকম না। তো আমার কথা এইখানে যে এই রাষ্ট্র গঠন তো করতে হবে নাকি আমরা সারাক্ষণ গণ অভ্যুত্থান, সারাক্ষণ যুদ্ধ, মারামারি, কাটাকাটি করব? আমি রাশেদ খান, আমি ভোট দিয়েছি, আমি আবার তার সরকারকে চাচ্ছি না, এই অধিকার তো আমার আছে, আমি তো চাইতে পারি। এক্স্যাক্টলি, চাইতে পারেন, কিন্তু সেই চাওয়াটা কে চাচ্ছেন? আপনি তো অপোজিশনে আছেন, আপনি তো আমাকে ভোট দেন নাই, আমাকে ভোট দিয়েছে জনগণ। এদেশের জনগণ যেমনি ভাবে অভ্যুত্থানের সময় নেমে আসলো না, ঠিক বিএনপির বিরুদ্ধে আরেকটি অভ্যুত্থান করার জন্য নেমে আসে। আমি নিজেই অ্যালাউ করব যে জনগণ বিএনপি সরকারকে চাচ্ছে না। প্রয়োজনে বিএনপি দেখবেন, বিএনপি যদি ওই রকম আচরণ শুরু করে, বিএনপির অসংখ্য নেতৃবৃন্দ তারাও কিন্তু গণ অভ্যুত্থানে অংশ নিবে। যে চরিত্র আসলে আওয়ামী লীগের মধ্যে নাই, ছিল না, কিন্তু বিএনপি যারা করে তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে। তিনি দেশপ্রেমিক ছিলেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া তার যে আপোষহীন চরিত্র, অর্থাৎ বিএনপি ফ্যাসিস্ট হবে এটা আমি বিশ্বাস করি না। যদি তারপরেও বলা যায় না কে কখন কি হয়, এটা আমরা কেউই কল্পনা করতে পারি না। আমি আগেই বলেছি যে বিএনপির অসংখ্য দেশপ্রেমিক নেতৃবৃন্দ রয়েছে। যদি কেউ বা কোনো ব্যক্তি, আমি আসি, কেউ বা কোনো ব্যক্তি যদি ফ্যাসিস্ট হওয়ার চেষ্টা করে, সেটা বিএনপির নেতৃবৃন্দই প্রতিরোধ করবে। বিএনপির মধ্যে এরকম অসংখ্য মানুষ রয়েছে। কিন্তু কথা হলো যে এই যে এনসিপির মধ্যে যে সকল তরুণরা অত্যন্ত সম্ভাবনাময়ী ছিল, তাদেরকে কেন এনসিপি নিয়ন্ত্রণ করছে না? নাহিদ ইসলাম তিনি পলিটিক্যাল ভাষায় কথা বলেন, আক্তার হোসেন পলিটিক্যাল ভাষায় কথা বলেন, আমরা একসাথে দীর্ঘ সময় রাজনীতি করেছি। আমি দেখেছি এই ঘটনার পরে নাহিদ ইসলাম কোনো বক্তব্য দেননি, এই ঘটনার পরে আক্তার হোসেন কোনো বক্তব্য দেননি। আমি তাদের অভ্যন্তরীণ অনেকগুলো বিষয়, যেহেতু অনেক সময় একসাথে রাজনীতি করেছি, জানি।
নাসিরউদ্দিন পাটোয়ারির এই রাজনৈতিক কালচার শিষ্টাচার এনসিপির অনেক নেতৃবৃন্দ মানতে পারে না। তিনি যে সময় শহীদ প্রেসিডেন্ট, শেষ করি রাশেদ ভাই, আপনি আলোচনায় ছিলেন, কিন্তু আমি একটু যোগ করে দিই। সেটা হলো যে ঝিনাইদহের ঘটনায় যেটা হলো সেটা হলো যে মামলা হলো, একতরফাভাবে এনসিপির 2 জনকে গ্রেপ্তার করা হলো এবং আজকে তারা জামিন পেয়েছে, এবং পুলিশের বিরুদ্ধে যে অভিযুক্ত করলো সেটাও আপনি একটু নিয়ে বলবেন। আচ্ছা, আমি একটু 5 মিনিট সময় চাচ্ছি, এর ভিতর পুরো ঘটনাটা শেষ করব। শোনেন, আওয়ামী লীগ কেন ফ্যাসিস্ট হলো? কারণ শেখ মুজিব তিনি বাকশাল কায়েম করেছিলেন। হাসিনার রক্তের মধ্যেই এক ধরনের ফ্যাসিস্ট ব্লাড ছিল, বাবা ফ্যাসিস্ট, শেখ মুজিব ফ্যাসিস্ট। এই কারণে আওয়ামী লীগ পরবর্তীতে সেই ধারায় ফিরে গিয়েছে। আর বিএনপি কখনো ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই, কারণ জনাব তারেক রহমানের রক্ত, তার বাবার আদর্শ, তার মায়ের আদর্শ এবং জাতীয়তাবাদী আদর্শ, সেটা আসলে কখনো ফ্যাসিস্ট হওয়ার সুযোগ নাই। অর্থাৎ বিএনপি সরকারে আছে, সরকারে থাকলে, দায়িত্বে থাকলে ভুল হয় এবং সেই ভুলের সমালোচনা যৌক্তিকভাবে আপনি করেন, কিন্তু মাথায় রাখতে হবে দেশটা সামনের দিকে নিয়ে যেতে হবে। আপনি যদি হুমকি দেন যে 16 দিনে চাইলে বিএনপি সরকারের পতন ঘটাইতে পারি, যারা বলছে তারা আবার 16 বছরেও কিন্তু তার কার্যালয়ের তালাটা খুলতে পারে নাই। তো এইগুলো তো কোনো বক্তব্য না। কিন্তু এই বক্তব্য তো আপনাকে সহ্য করতে হবে। না, সহ্য তো করতে হবে, কিন্তু আপনি এই বক্তব্য সহ্য করতে পারবেন না। এইটার আবার সীমা কি? আমাদের তো এটা তো আমার কথা তো আপনাকে সহ্য করতে হবে। না 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 না, এইটা তো না। আমার সাথে আপনার কথা যদি আমি শুনতে চাই, হ্যাঁ, আমার কথা তো আপনাকে শুনতে হবে। হ্যাঁ, আমার বক্তব্য হলো যে আপনাকে এই বক্তব্য তো আপনাকে শুনতে হবে। জি, কিন্তু আপনি বক্তব্য না শুনে আপনি হামলা করলেন, পুলিশ যে সেই আগের নিয়মের মতো আবার অ্যারেস্ট করলেন। তিনি একটা প্রেস ব্রিফিং করেছেন, আমি শুনছিলাম, তিনি বলছেন যে বিদেশে তো প্রেসিডেন্টকে, প্রধানমন্ত্রীকে মানুষ ডিম মারে, টমেটো মারে, তাই না, জুতা মারে। তো এটা মাথায় রাখতে হবে, এটা বিদেশ না, এটা বাংলাদেশ। এই দেশে মানে এরকম হয়ে যায়নি যে এই দেশের কালচার আমেরিকা, ইউরোপ, সিঙ্গাপুরের মতো হয়ে গেছে। এটা বাঙালি কালচার, বাংলাদেশি কালচার। এদেশে যখন আপনি নির্বাচিত প্রধানমন্ত্রীকে আপনি ভুয়া ভুয়া স্লোগান দিবেন, স্বরাষ্ট্রমন্ত্রীকে দিবেন, জনগণের ভোটে যিনি দায়িত্বে এসেছেন, তখন ওই যে আইন শৃঙ্খলা, একটু শেষ করি, আমি বলি আইন শৃঙ্খলা পরিস্থিতি আপনি নিয়ন্ত্রণের মধ্যে আনতে চান না। ঠিক একইভাবে যখন এই যে মানুষকে আপনি এই ধরনের ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার ব্যাপারে উৎসাহ দিচ্ছেন, এই মানুষগুলোকে তো নিয়ন্ত্রণের মধ্যে আনা যাবে না। আর এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি কারা ঘটাচ্ছে? মানুষই তো ঘটাচ্ছে। আচ্ছা, একজন বাবা তার 3 সন্তানকে খুন করছে, তার স্ত্রীকে খুন করছে, তার শালককে খুন করছে। এখন এইটা আপনি কোন আইন শৃঙ্খলা দিয়ে রক্ষা করবেন? এটা তো একটা নৈতিকতার ব্যাপার। সেই নৈতিকতার প্র্যাকটিসের দিকে আমাদেরকে যেতে হবে। আপনার প্রতিবেশী পাশের ঘরের শিশুকে ধর্ষণ করছে, সেই ইয়াবা সেবন করে ধর্ষণ করছে, তার মাথাটা আলাদা করছে, 2 হাত কেটে ফেলছে। এই যে নৈতিকতার অবক্ষয়, এটা আপনি কিভাবে আপনি এই আইন শৃঙ্খলা পরিস্থিতির আপনি করবেন? এখন কথা হলো, এই ঘটনার পরে আমাদের প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী তারা কি বক্তব্য দিয়েছে? এই ঘটনার 8 ঘন্টার মধ্যে কি আসামি গ্রেপ্তার হয় নাই? এমনকি আসামি পালিয়ে গেছে, নারায়ণগঞ্জ থেকে গ্রেপ্তার হয়নি। অর্থাৎ স্বরাষ্ট্রমন্ত্রী যথেষ্ট আন্তরিকতা দেখাইছে। সাথে সাথে আবার আইনমন্ত্রী কি বললেন? আইনমন্ত্রী বললেন যে 7 দিনের মধ্যেই চার্জশিট দেওয়া হবে। প্রধানমন্ত্রী তার বাড়িতে গেলেন। আমরা সেই আওয়ামী লীগের সময় দেখেছি যে প্রধানমন্ত্রীর গণভবনে আনা হইতো। এখন প্রধানমন্ত্রী যে মানুষের বাড়িতে যাচ্ছে, এটা কি পরিবর্তন না? প্রধানমন্ত্রী গিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী গিয়েছেন, আইনমন্ত্রী গিয়েছেন। আপনি একটা পরিকল্পিতভাবে একটা নাটক মঞ্চায়ন করে রাখলেন যে তাদেরকে মানুষের কাছে বিতর্কিত করার জন্য ভুয়া ভুয়া স্লোগান দিতে হবে। কিন্তু কথা হলো যে 3 জন সেখানে গিয়েছেন, যাওয়ার আগে তাদের যে দায়িত্ব ছিল সেই দায়িত্ব পালন করে সেখানে গিয়েছেন কিনা? আসামিদেরকে গ্রেপ্তার করার পরে সেখানে গিয়েছেন কিনা? আইনমন্ত্রী কি বক্তব্য দিয়েছিলেন? তারা তো যথার্থই ভূমিকা রেখেছেন। এরপর এই ভুয়া ভুয়া স্লোগান নিয়ে যখন আমাদের মাসুদ ভাইরা, আমাদের এমপিরা রাজনীতি করেন, তখন সন্দেহ লাগে যে এই ভুয়া ভুয়া স্লোগান দেওয়ার জন্য একটা প্লট রচনা করা হয়েছিল। তো এইভাবে তো হয় না। এখন জামাতের এমপি বা জামাতের যিনি আমির রয়েছেন, তিনি একটা প্রোগ্রামে গেলেন, রাস্তা দিয়ে যাচ্ছেন, বিএনপি ছাত্রদলের লোক বা এবি পার্টি বা গণ অধিকার পরিষদের লোকজন যদি পরিকল্পিতভাবে একটা প্লট সৃষ্টি করে ভুয়া ভুয়া স্লোগান দেয়, সেটা কি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হবে? আমি এবার ঘটনায় ফিরে আসি। ঘটনা হলো, সেখানে ওই যে ভাই বলেছিলেন যে ডিম মারা একটা প্রতিবাদের ভাষা। আমি মনে করি না যে বাংলাদেশে এই ধরনের
কালচার সৃষ্টি হয়েছে যে ডিম মারা যায়। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে যে ধরনের ঘটনা ঘটেছে এটা অনাকাঙ্ক্ষিত, কিন্তু একই সাথে তাকেও কিন্তু লাগাম টানতে হবে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ফুয়াদ ভাই শুরুতেই বললেন যে এইখানে যারা আছে সবাই জিয়ার আদর্শের সৈনিক, যারা জাতীয় সংসদে আছে, সেই জিয়াউর রহমানকে নাসিরউদ্দিন পাটোয়ারি গালি দিচ্ছে, এটা তো ডিম মারার থেকে বড় অপরাধ করছে। তিনি জিয়া রহমানকে গালি দিচ্ছে? হ্যাঁ দিয়েছে গালি। আপনি কি কোথায়? বলেন, শোনেন নাই? গালি দিয়েছিল, একদম শুরুর দিকে সে গালি দিয়েছিল, ক্ষমাও চেয়েছিল। তিনি কক্সবাজার গিয়েছিলেন, সেখানে শামীম উসমানের মতন মানুষের সাথে, যিনি দীর্ঘ সময় ভারতে নির্বাসিত ছিলেন, যাকে গুম করা হয়েছিল, সেই মানুষটিকে বলছেন যে শিলং থেকে এখানে মাফিয়া গডফাদার ফিরে এসেছে। এটা কোন ধরনের ল্যাঙ্গুয়েজ? একটা মানুষ গুম হয়েছিল, তার প্রতি আপনার সহমর্মিতা থাকবে, ভালোবাসা থাকবে, তাকে আপনি বলছেন যে রয়ের এজেন্ট। আপনার কাছে প্রমাণ আছে, তথ্য আছে? তো এইভাবে যদি আপনি রাজনীতিবিদদের চরিত্রটা হনন করেন, তাহলে এই বাংলাদেশের রাজনীতি কারা করবে? আজকে আমাকে যদি বলেন চোর, ফুয়াদ ভাইকে যদি বলেন বাটপার, তাহলে এই বাংলাদেশে ফুয়াদ নাই, রাশেদ নাই, রাজনীতি কারা করবে? ছাত্রলীগ, আওয়ামী লীগ ফিরে আসে রাজনীতি করবে? সুতরাং আপনি আমার যৌক্তিক সমালোচনা করেন, আমি কি ভুল করছি সেটা সামনে আনেন, কিন্তু আমি যেটা না সেটা বলাও তো অপরাধ। নাসিরউদ্দিন পাটোয়ারি কি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালি দিয়ে অপরাধ করছে না? তিনি তারেক রহমানের সেই 11 সরকারের সময় মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছিল, সেইটা নিয়ে তিনি উপহাস করছেন যে ওই সময় ডিজিএফআই ভেঙেছে, সামনে জনগণ ভাঙতে পারে। আপনি বলছেন যে মেয়েকে দিয়েছে ফুটবলে আর বউকে দিয়েছে হাসপাতালে, আর নিজে বৃষ্টি বিলাস করছে। এইগুলো তো কোনো কথা না, এগুলো কোনো সমালোচনা। এটা কি প্রয়োজন ছিল? ফুয়াদ ভাই যে কথা বলছেন যে সমালোচনার কথা, হ্যাঁ সমালোচনা তিনি করুক, কিন্তু তিনি যে কথাগুলো বলছেন এটা তো কোনো ক্রিটিসিজম না, এটা অপরাধ, এটা অন্যায়, এটা সাইবার অপরাধ। এই অপরাধগুলোর বিষয়ে কি এনসিপি কি কোনো ব্যবস্থা নিচ্ছে না? তো এখন যেটা হয়েছে অনাকাঙ্ক্ষিত। দেখেন, নাসিরউদ্দিন পাটোয়ারি মামলা করতে গিয়েছে এবং সেখানে পরবর্তীতে মামলা হয়েছে। সেখানে কিন্তু ছাত্রদল, যুবদলের যারা ছিল, আমি দেখলাম যে একজন আঘাতপ্রাপ্ত হয়েছে। কিন্তু প্রশ্ন হলো, আমরা দেখেছি যে শহীদ উসমান হাদিকে হত্যা করেছে কারা? তার সাথে যারা ছিল তারাই। তারা কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসী ছিল, তার মধ্যে ঢুকে পড়েছিল। আমার প্রশ্ন হলো, এই নাসিরউদ্দিন পাটোয়ারি আগে জামাতকে বলেছে জামাত ভারতের একটি দল, সে কিন্তু জামাতকে বলেছে সংস্কার বিরোধী, প্রতারণা করছে, ভণ্ডামি করছে। এমনকি আমরা দেখেছি তার বক্তব্যের প্রেক্ষিতে, তাদের অন্যান্য নেতার বক্তব্যের প্রেক্ষিতে জামাত কিন্তু বিবৃতি দিয়েছে। জামাতের সেক্রেটারি জেনারেল বলেছে যে বাপের থেকে বাইরো না, নানান কথাবার্তা আমরা দেখেছি। এখন এই জামাতের যে শেষ কথা, এই জামাতের যে তার উপর ক্ষোভ ছিল না, শিবিরের লোকজনই যে ডিম মারে নাই, তার নিশ্চয়তা কি? এখনো পর্যন্ত তো তারাও প্রমাণ দেখাইতে পারে নাই, কেউ প্রমাণ দেখাইতে পারে না ডিমটা মারলো কে। আমরা দেখেছি আপনার এই বয়ান, এই মানুষজন এই বয়ান শুনছে, আপনি ডিম মারার বয়ান দিয়ে দিলেন যে ওই মানে ছাত্র শিবিরের লোকজন মেরেছে। এই বয়ান আমরা ছাত্রলীগের নেতাদের কাছ থেকে বহু শুনছি। না বহু শুনছি, কোনো এই যুক্তি নাই। আপনি আগে যে বক্তব্য দিয়েছেন সেটা যুক্তি ছিল, কিন্তু এখন আপনি ডিম মারার তো তার উপর ক্ষোভ আছে, আছে না? ক্ষোভ আছে, কিন্তু আপনি যেভাবে বললেন আমাদের ভিডিও ঘটনা ঘটানি তার নিশ্চয়তা কি? না ওই যে জামাতের এমপি কেন তাকে দেখতে গেলেন না? শিবিরের সভাপতি কেন তাকে দেখতে গেলেন না? সমালোচনা আছে, নাসিরউদ্দিনের লাইভটা দেখেন, বারবার একজন বলছে যে 1 ঘন্টা ধরে ফোন দিচ্ছে, শিবিরের সভাপতি আসতেছে না। তার মানে কি তারা সমালোচনা আছে? কিন্তু যে বয়ানটা দিলেন সেই বয়ানটা আমার মনে হয় আর কি ভেবে দেখেন আপনি। না আমার কাছে গ্রহণযোগ্য না। আমি আপনার কাছ থেকে শুনলাম যে এই বয়ানটা আমার মনে হয় এস্টাবলিশ। দেখেন, ছাত্রদলের নামে মামলা হয়েছে না? হ্যাঁ, ছাত্রদলের তারা তো জামিন নিয়েছে। কালকে আমি যে কথা বলতে চেয়েছিলাম শুরুতে ভুলে গিয়েছিলাম, কালকে যখন তারেক রেজাকে গ্রেফতার করা হলো, তারেক রেজা আমার বন্ধুর ছোট ভাই, আমার সাথে একসময় রাজনীতি করেছে। এরপরে এনসিপি 2 নেতা আমার সাথে যোগাযোগ করেছে যে ভাই আপনার এলাকার ঘটনা আপনি দেখেন, তারেক তো আপনারও ছোট ভাই। আমি সাথে সাথে যেখানে যতটুকু কথা বলা দরকার কথা বলেছি। আমি তাদেরকে বলেছিলাম যে সেখানে পুলিশ, দেখেন পুলিশ বলছে যে ভাই দেখেন, ছাত্রদলের যাদের নামে মামলা হয়েছিল ওরা জামিন নিয়েছে, আপনি জামিন না নিয়ে এখানে যদি এইভাবে প্রেস ব্রিফিংটা করেন, প্রেস ব্রিফিংটা করেন, তাহলে আসলে আমাদের মামলা থেকে সেখান থেকে আপনি ধরে নিয়ে গেলেন। শুনেন, প্রেস ব্রিফিংটা যদি করেন তাহলে আমাদের উপর চাপ আসে। আমার মনে হয় এই প্রসঙ্গ আমরা এটা শেষ করে 30 সেকেন্ডে আমাদের উপর চাপ আসে। আপনি যে যার জন্য প্রেস ব্রিফিং করবেন না তাকে তো কোর্টে তোলা হয়েছে, সে তো গুম নাই। আপনারা যেটা বলছেন এটা সত্য না। এমনকি সেই কাগজটা পর্যন্ত তারেককে দিয়েছে, তার ফোনে দিয়েছে, এবং আমাকেও পরবর্তীতে আমি দেখার জন্য চেয়েছি, এবং এনসিপির ওই 2 নেতাকে আমি পাঠিয়েছি, এবং আমি তাদেরকে বলেছিলাম যে তাকে জেলে আটকে রাখার কোনো সুযোগ নেই, সে জামিন পাবে। এবং এই ক্ষেত্রে বিএনপিও সহযোগিতা করেছে। মাঝখানে যে ঘটনা ঘটেছে এই ঘটনাটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত, আমরা এটা প্রত্যাশা করি না। জি, ক্লিয়ার। বেস্ট ফুয়াদ, আপনি যদি এই প্রসঙ্গে কিছু বলেন, নালে অন্য প্রসঙ্গে যাব। নাসির পাটোয়ারির কথা বলার স্টাইল, ঢঙের সাথে আমার দ্বিমত আছে। পার্সোনালি আমি হাসিনার বিরুদ্ধেও কখনো এই ঢঙে অথবা এই ভাষায় কথা বলি নাই।
কিন্তু প্রশ্ন হচ্ছে যে নাসির পাটোয়ারির এইভাবে এই শব্দগুলো ব্যবহার করে বক্তব্য দেওয়ার অধিকার থাকতে হবে, আদারওয়াইজ দেশে গণতন্ত্র থাকবে না। গণতন্ত্র মানে হচ্ছে আপনি সীমানাটা কোথায় যে শুরুতে বলেছেন ওই সীমানা পর্যন্ত যাওয়া যাবে না। দু একটা কথা যেটা বলেছে রাশেদ কারেক্টলি, যে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, যেমন ধরেন হার যেভাবে আগে ভাঙছে পরে এইভাবে ভাঙবে, এই ধরনের কথা আমি এক্স্যাক্টলি শুনিনি, বা যদি বলে থাকে এইটা আনএক্সেপ্টেবল, এত দূর পর্যন্ত যাওয়া যাবে না, এইটা খুবই অভদ্র অশালীন। কিন্তু বাংলাদেশের মেঠো রাজনীতিতে যে মাফিয়াগিরি আছে, সন্ত্রাসী আছে, আমি নিজে এগুলোর ভিকটিম। আমাকে বিএনপির লোকজন পরিকল্পিতভাবে ইলেকশনের আগে পরে আপনার এই ভুয়া জুতা মারা, তারপরে ঢিম মারার জন্য বলছে, ঢিলা মারা, এরপরে হচ্ছে আঘাত করা, আক্রমণ করা, সবই তো করছে। আমার অফিস ভেঙে দিয়ে গেছে ইলেকশনের 2 দিন আগে, আমার অফিস ভেঙে দিয়ে গেছে বিএনপির লোকজন। তো এখন প্রশ্ন হচ্ছে যে আপনি সীমানাটা টানবেন হচ্ছে গায়ে হাত তোলা যাবে না, ফৌজদারি অপরাধের এটা হলো সীমানা, আপনি গা পর্যন্ত যাবেন না। নাসির পাটোয়ারি নামাজ পড়ে মাত্র বাইর হয়েছে ওইখান থেকে, সাথে সাথে আপনি তার নেতাকর্মী থেকে আক্রমণ করলেন। 4-5টা ছেলেকে আমি রক্তাক্ত দেখলাম, ঘাড়ে গলায় নাক থেকে রক্ত পড়তেছে, এবং আমি ছবি দেখতেছি, এবং আমি একদম ভিডিও দেখছি কারা কারা করছে, একদম ভিডিও দেখছি ছাত্রদলের ছেলেপেলে কারা কারা আক্রমণ করছে, ডিম মারতেছে দেখলাম, তারপর লাঠি দিয়া পিটাইতেছে, সবগুলো দেখেছি। প্রশ্ন হচ্ছে এইটা ইনভেস্টিগেট করার দায়িত্ব ছিল পুলিশের, গ্রেফতার করবার দায়িত্ব ছিল পুলিশের। সেটা না করে পুলিশ যেটা করেছে এক্স্যাক্টলি আওয়ামী লীগের আমলে পুলিশ যা যা করতো, যে আপনার একটা ভুয়া মামলার উপরে ভিত্তি করে ভিকটিমদেরকে গ্রেফতার করছে, কি বলতেছে হেফাজতে নেওয়া হয়েছে। এই হেফাজতে নেওয়ার গল্প তো আমরা 17 বছর ধরে শুনে আসছি, এবং এটা তো ভয়ঙ্কর গল্প। যখনই কাউকে আপনার বিনা নোটিসে বিনা ওয়ারেন্টে আপনি হেফাজতে নিচ্ছেন, মামলা তো হয়েছে, তো সে গ্রেফতার করতে পারবে না, পারবে না, পারে না। কারণ হচ্ছে একটা হচ্ছে পুলিশকে যেটা বোঝা দরকার, গ্রেফতার করার ক্ষমতা আর গ্রেফতার করার প্রয়োজনীয়তা, দুটোর মধ্যে পার্থক্য আছে। না, তারা প্রয়োজন ফিল করেছে, না, প্রয়োজন ফিল হামলা না, এটাই তো আওয়ামী লীগ, এটাই তো বলতেছি যে আপনি এরকম একটা মজলুমকে গ্রেফতার করার প্রয়োজন ফিল করছেন, এর মানে তো আপনার ক্ষমতার অপব্যবহার করলেন। কারণ পুলিশ কি জানে না এখানে সোনার বাংলায় আমি আপনি জানি এখানে কে কারে মারছে, আর লোকাল পুলিশ জানে না কে কাকে মারছে। মানে আপনি ভিকটিমকে গ্রেফতার করতেছেন বিকজ একটা মামলা আছে। মানে এই নাটক তো আমরা, এই নাটকের উপর ভিত্তি করেই তো 60 লক্ষ রাজনৈতিক আসামি হয়েছে গত 20 বছর। 1,34,000 মামলা তো এই স্ক্রিপ্টের উপরে ভিত্তি করেই হয়েছে। এই স্ক্রিপ্টের উপরে ভিত্তি করেই তো রাশেদরা নির্যাতিত হয়েছে। রাশেদরা তো এই কারণে নির্যাতিত হয়েছে, এতবার নির্যাতিত হয়েছে। আমি তো নিজেও নিন্দা তো জানালাম। এই জন্য হচ্ছে যে পুলিশের এই স্ক্রিপ্টই হলো ভয়ঙ্কর স্ক্রিপ্ট। পুলিশ কেন বলছে হেফাজতে নেওয়ার পরে কোর্টে চালান দিতে হবে কেন? পুলিশের বেইল আছে না? পুলিশকে থানা থেকে জামিন দিতে পারে না? হ্যাঁ পারে। ওসি নিজের এখতিয়ার আছে। হ্যাঁ আছে। তাহলে সে তার নিজের এখতিয়ার কেন করলো না, খাটাইলো না, জেলে পাঠাইলো কেন? তাহলে আপনি পুরো ঘটনাটা জানেন আসলে কি হয়েছে। ছাত্রদলের মামলা নিলেন কেন? ছাত্রদল তো মাইর খায়নি, উপরের চাপ ছিল। সেটা তুলতে একই কথা তো আমরা হাসিনার আমলে শুনছি না, যে এই যে শাহবাগের ওসি আপনার মামলা নেয় নাই, পালায় চলে গেছে, ডাকসুর পোলাপান্ডে এখান থেকে শাহবাগে সারা রাত বসায় রেখে ধানমন্ডি থানায় পাঠাইছে মামলা নেওয়ার জন্য। তো এই নাটকগুলোই তো আমরা চাই না নতুন বাংলাদেশে। আমরা তো চাই এগুলোর বদল হোক, এবং যারা মজলুম ছিলেন 17 বছর তারা আজকে সবাই মিলে এই একই নাটকের স্ক্রিপ্টে অভিনয় করা শুরু করছেন এবং একই জিনিসগুলোকে ডিফেন্ড করতেছেন। মনে রাখবেন, এক পৌষে কিন্তু শীত চলে যাবে না, আবার বসন্ত ঘুরে আবার পৌষ আসবে, তখন কিন্তু আপনারা আবার জুলুমের শিকার হবেন। এই জন্য আইন শৃঙ্খলা বাহিনী যেখানে যেখানে গ্যাপগুলো আছে আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের স্ক্রিপ্ট আগের মতো করে চলছে, এগুলোকে সিরিয়াসলি কন্ট্রোল করেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং সরকার। আজকে 100 দিনের বয়ান দিয়েছেন, তো আমরা এটা নিয়ে আলোচনা করলে এটা একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আসবে যে এটাকে সিরিয়াসলি ডিল করেন। তা না হলে এই যে প্রত্যেক দিন বিএনপির পপুলারিটি কমছে, এই ঘটনাগুলো তো রেকর্ডেড হয়ে যাচ্ছে। এটা তো 72 থেকে 75-এর আওয়ামী লীগের রাজনীতি না, যে আপনি গণকণ্ঠ, মুক্তকণ্ঠ, মাওলানা ভাসানীর হক কথা প্রিন্টার থেকে, প্রিন্টেড মেশিন থেকে উঠায় নিয়ে পড়াই দিচ্ছেন। ওই বাংলাদেশে তো আমরা বাস করি না, তো সবকিছু রেকর্ডেড। রাশেদ খান, আপনি এই প্রসঙ্গ শেষ হলে আমি অন্য প্রসঙ্গে একটু যেতে চাই। ফুয়াদ ভাইয়ের কথার উপর কোনো কথা থাকলে আমি শেষ করে দিতে চাই। আমার কথা হলো যে আপনি অন্য প্রশ্ন আছে? জি, আমি একটু যাই। আজকে একটি বেসরকারি টেলিভিশন আমাদের সাবেক ফরেন অ্যাডভাইজার তার একটি ইন্টারভিউ তারা প্রকাশ করেছে এবং সেখানে তিনি গুরুত্বপূর্ণ কয়েকটি কথা বলেছেন। তার মধ্যে একটি হচ্ছে 7 সদস্যের কিচেন ক্যাবিনেট অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। এটি
তৌহিদ সাহেব বলছেন প্রতি মঙ্গলবার তারা মিটিং করতেন। বাণিজ্য চুক্তি নিয়ে তিনি বেশ কিছু কথা বলেছেন এবং বলেছেন যে ফরেন মিনিস্ট্রি এই বাণিজ্য চুক্তির বিষয়ে জানতো না, তিনি জানতো না। বাণিজ্য উপদেষ্টা ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ছিলেন এই চুক্তির নেপথ্যে। তিনি আরও বলেছেন যে তিনি উপদেষ্টা থাকাকালীন সময় 3 বার পদত্যাগের উদ্যোগ নিয়েছিলেন, কিন্তু তা গৃহীত হয়নি। ওই প্রশ্নের উত্তর দেবো তার আগে বলি, শোনেন, ফুয়াদ ভাই তো বাংলাদেশের একজন ভোকাল, তাই না? সে হাসিনার সময় দেখেছি, এখনো তিনি ভোকাল, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ভোকাল ছিলেন। আপনিও ভোকাল, সেটা আমার বলার দরকার নেই, আমি ফুয়াদ ভাইটা বলি। এখন ফুয়াদ ভাই সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা ফ্যান ফলোয়ার আছে, তারাই মানুষ পছন্দ করে। তিনি যে সময় বলেন যে রামি স্যার ধর্ষকের ছবি বিএনপির মন্ত্রীর সাথে পোস্টারে দেখেছি, তখন তো আসলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন বা ওই মন্ত্রী, তার জনপ্রিয়তা কোথায় যায়? মানুষ তো বিশ্বাস করতেছে। প্রবলেম তো এখানে। রামি স্যার না, ফুয়াদ ভাই যেটা বলেছেন একটা বক্তব্য, আমি জানি না তিনি আসলে এটা কোন তথ্যের ভিত্তিতে বলেছেন, যে রামি স্যার ধর্ষক, মানে রামি স্যার শিশু, তাকে যে ধর্ষক মানে এই ধরনের ঘটনা ঘটিয়েছে, তার ছবি নাকি আপনার ওই এলাকার মন্ত্রীর সাথে। তো এইটাই তো প্রবলেম। কিন্তু রিউমার স্ক্যানার আবার পরবর্তীতে যেটা দেখিয়েছে, যেটা ভুয়া। আওয়ামী লীগের লোকজন এই ধরনের একটা ভুয়া এডিটেড ছবি ফেসবুকে প্রচার করেছে। এখন মানুষ তো তাহলে ফুয়াদ ভাই যে সময় বলছে, মানুষ তো বিশ্বাস করে ফেলিয়েছে। ওই মন্ত্রীকে তো মানুষ যে গালি করতেছে, ফেসবুকে একটা পোস্ট দিলে বলছে যে তুমি এই ধর্ষকের পৃষ্ঠপোষক। প্রবলেমটা আসলে এখানে হয়ে গেছে। আমার কথা হলো যে ওই ধর্ষক সে কে, সমালোচনা করেন, যদি সরকারের কোনো ব্যর্থতা থাকে সেটা করেন, কিন্তু ওই যে আমি সেটাই বললাম যে ঠিক একইভাবে নাসিরউদ্দিন পাটোয়ারি, আমি আসতেছি ভাই তো তাকে ভুল তথ্য থাকতে পারে। শোনেন, নাসিরউদ্দিন পাটোয়ারি, তার তো আন্দোলন সংগ্রামে ভূমিকা আছে, তাকে আমি একদম ফেলে দিচ্ছি না, কারণ আমি তো তাকে চিনি। 2018 সালের কোটা সংস্কার আন্দোলনে আমার সাথে ছিল, আমাদের সাথে ছিল, তার ভালো ভূমিকা ছিল। সে পরবর্তীতে আধিপত্যবাদ বিরোধী সংগ্রামও করেছে, সে গণ অভ্যুত্থানেও সে নাহিদদের সাথে ছিল, হয়তো নাহিদদের মতন এত ভোকাল না, কিন্তু ছিল। কথা হলো সে পলিটিক্স কেন করতে পারবে না? অবশ্যই সে পলিটিক্স করতে পারবে, কিন্তু সেটা গালি দিয়ে না। আপনি যদি বিএনপির কোন পলিসি আপনার ভালো না লাগে, সেই পলিসির আপনি সমালোচনা করেন। আপনি দুলু ভাইকে বললেন যে দুলু ভাই মাফিয়া, তাও আবার পাশ থেকে একজন বলে দিচ্ছে, সেইটা আপনি শুনে বলতেছেন মাফিয়া। এটা তো হয় না। এবং তিনি তিস্তা মহাপরিকল্পনার বিষয়ে তিনি কিন্তু 130 কিলোমিটার, এত মানুষ হয়েছে, সেই মিছিলের পরিধি ছিল ওই রংপুরের সকল মানুষ গিয়েছে। তার মানে কি, এই মানুষটাকে আপনি মাফিয়া বানা দিলেন, যাকে তাকে মাফিয়া বলা যায় না। রাজনৈতিক ভাষায় বয়ান দেয়া যায়, কিন্তু সেই বয়ানটা এরকম না, মিথ্যাচার। এখন প্রবলেমটা হয়ে গেছে, আমাদের এনসিপির বন্ধুরা, আমাদের জামাতের বন্ধুরা সরকারের কোনো গঠনমূলক সমালোচনা করছে না, তারা সরকারকে গালিগালাজ করছে। এবং তারা সরকারকে আসলে মানে সরকারের ভুল ধরা একটা জিনিস, আর সরকারের বিভিন্ন ব্যক্তিবর্গকে গালিগালাজ করা বা প্রধানমন্ত্রীর মেয়েকে নিয়ে বাজে কথা বলা, তার সহধর্মিনীকে নিয়ে বাজে কথা বলা, এইটা কোনো পলিটিক্স হইতে পারে না। আমি সেই কথাই বললাম। হ্যাঁ, আপনি যদি ভুয়া স্লোগান দেন, ভুয়া স্লোগানটা আপনি কখন দিবেন? কখন? যখন স্বরাষ্ট্রমন্ত্রী অপরাধ করবে এবং সেটা প্রমাণিত। আমি আপনার কাছে বারবার বলছিলাম যে ভুয়া স্লোগানটা কারা দিল। আমি কিন্তু আপনাকে স্পষ্ট করেছি, আগেই বলেছি। এখন জামাতের আমি শফিকুর রহমান এই কাওরান বাজারে আসলো, তাই না, যে কোনো পণ্যের দাম দেখার জন্য। ছাত্রদল যুবদলের আশপাশে যারা আছে, তারা যদি ভুয়া স্লোগান দেয়, সেটাকে আপনি কি বলবেন? ঠিক একইভাবে সেখানে যে ধরনের ঘটনা ঘটেছে, সেই ঘটনা সরকারের কোনো দায় থাকলে ভুয়া স্লোগান দিলে আমি অ্যাকসেপ্ট করতাম। অনেক বেশি আলোচনা হয়ে গেছে। আমার কথা বলি, সাথে কথা বলে শুনি একটু ফুয়াদ ভাই, আমি তহিদ সাহেবের এক মিনিটে শেষ করি। শুনেন, তহিদ সাহেব তিনি একজন মানে আওয়ামী লীগের সুবিধাভোগী ছিলেন, 11 দশর ছিলেন, যে সময় নাহিদ ইসলামরা তারা তাকে নিয়োগ দিচ্ছিলেন। আপনারাই তো নিয়োগ দিচ্ছেন, এই ছাত্র মানে জুলাই আন্দোলনের নেতারাই তো তার নাম সুপারিশ করেছে। হ্যাঁ, নাহিদ ইসলামরা তার নিয়োগ দিয়েছেন। এবং ওই সময় যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 6 সদস্য বিশিষ্ট একটা লিয়াজু কমিটি হলো না, ওই কমিটি কিন্তু তাকে সিলেকশন করেছিল। এবং আমি একজন নেতার নাম না বলি, সেই মূলত একসময় সাংবাদিক ছিল, এবং সেই সূত্র ধরে তার সাথে পরিচয়, তাকে সেখানে নিয়ে আসলো। নাহিদ ইসলামকে আমি দোষ দিচ্ছি না, যেহেতু নতুন, তারা আসলে কাউকে এইভাবে চিনে না, জানে না, যাকে যেভাবে যার কাছ থেকে পরামর্শ এসেছে বসিয়ে দিয়েছে। তহিদ ইসলাম আজকে কি বললেন যে আওয়ামী লীগ আগামী নির্বাচনে ফিরতেছে, আওয়ামী লীগ খুব দ্রুতই ফিরতেছে। ও যে আওয়ামী লীগের এজেন্ট, এই বক্তব্যের মধ্য দিয়ে তো প্রমাণিত হচ্ছে। সুতরাং ওর বাকি বক্তব্য গ্রান্টেড না, ওর সকল বক্তব্য ভুয়া প্রমাণিত হয়েছে যখন সেই কথা বলেছে। ও শেখ হাসিনার সাথে নিশ্চিত কথা হয়েছে। আমি মনে করি গোয়েন্দা সংস্থার উচিত এখন তাকে তদন্তের আওতায় আনা। দেখেন,
ফয়েদবার একটা জিনিস আমি কখনো শুনি নাই, যেটা আমার খুব প্রত্যাশা ছিল। তিনি আওয়ামী লীগের 16 বছরের বিচার স্যার, এটা আমার কাছে খুব ভালো লাগে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের বিচারের ব্যাপারে আমি তার কোনো বক্তব্য শুনি নাই। আমার দাবি দুইটা, সেটা হলো আওয়ামী লীগের 16 বছরের বিচারটা করতে হবে, তদন্ত করতে হবে। ঠিক 18 মাসে যে লুটপাট হয়েছে, হান্নান মাসুদরা কেন তারা আসলে ওই মোহাম্মদপুর থানা থেকে চাঁদাবাজদেরকে ছাড়াইতে গেল, কেন ডিসি নিয়োগের কেলেঙ্কারি, কেন বন্দর কেলেঙ্কারি, কেন এরকম বিভিন্ন জায়গায় তদবির বাণিজ্য, কেন একজন মহিলা এসে সার্জিসের কাছে 40 লাখ টাকা দিয়ে গেল, এই বিষয়গুলো কি তদন্ত হওয়া দরকার না? ইউনূস সাহেব কেন এই যে বড় বড় প্রতিষ্ঠানের সুবিধা নিল, কেন লাইসেন্স নিল, কেন বিশ্ববিদ্যালয় নিল? আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের 18 মাসের একটা তদন্ত হওয়া দরকার। যে স্বাস্থ্য উপদেষ্টা বানিয়েছিল তার স্বাস্থ্যের কি জ্ঞান আছে, কেন বানাইলো? সেই তদন্ত দায়ভার তো এখন আমি মনে করি আমি আপনাদের এবং উপরে। ফুয়াদ ভাই এই বিষয়ে একসাথে কথা বলা উচিত, জি, যে ফুয়াদ কেন ভাই, অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হলো, কেন তৌহিদ ইসলামরা নিয়োগ পেল, এই বিষয়ে তো তদন্ত হওয়া দরকার। জি ফুয়াদ ভাই, প্রথম হলো আপনার প্রথম কথা হচ্ছে শেষ থেকে শুরু করি, এটা কে করবে? বর্তমান সরকার করবে। যে কোনো আগের সরকারের কোনো বিষয়ে যদি তদন্ত করার প্রয়োজন হয়, কোথাও যদি কোনো অ্যানোমালি থাকে, কেউ দুর্নীতি করে, দিন শেষে এভরিথিং হ্যাজ টু বি ইনভেস্টিগেটেড ইনটু, মানে এটা তো একটা কমন জিনিস আর কি। প্রশ্ন হচ্ছে যে ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে পরিকল্পিতভাবে ডিফেম করার একটা ইন্ডিয়ান বয়ান এখানে আমরা দেখতে পাচ্ছি। যে একটা হইলো যে আমি ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশনকে শতভাগ ওন করে আমি তার সমালোচনা করি। আর একটা হচ্ছে যে আগেই ভালো ছিলাম, মানে এই ইন্টারিম অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশকে ডুবাই দিয়ে গেছে, ব্যবসা ডুবাই দিয়ে গেছে, হামে 500 শিশু মারা গেছে, এইখানে লুটপাট হয়েছে, ইউনূস সরকার টাকা মাফ করাইছে, মানে এইটা করার মধ্য দিয়ে যে একটা বক্তব্য হাজির করা হচ্ছে, এটা দিন শেষে আওয়ামী লীগের ফিরে আসার লেজিটিমেসি ক্রিয়েট করে, এবং আমি এটা কখনো অ্যালাউ করবো না, এবং এটার পক্ষে আমি কখনো যাব না। কিন্তু যে কোনো ব্যক্তি, রাষ্ট্রের যে কোনো প্রজাতন্ত্রের কর্মচারী, দায়িত্বশীল লোক যদি কোনো অন্যায় করেন, ফৌজদারি অপরাধ করেন, দুর্নীতি করেন, সেটার অবশ্যই তদন্ত হইতে হবে, এবং সেটা করার দায়িত্ব হচ্ছে সরকার অফ দ্য টাইম, গিভেন টাইমে যিনি দায়িত্বে থাকবেন, এটা তার দায়িত্ব এটা করা। দ্বিতীয় কথা হচ্ছে ওই যে বক্তব্যটা রেফার করছে, যে আমি ওটা বলেছি আমার ব্রিফিংয়ে, যে এইরকম একটা ছবি আমরা দেখছি অনলাইনে, বিএনপিকে তার যে মন্ত্রী আমিনুল হক ভাইয়ের সাথে যে ওই ধর্ষকের যে ওই পোস্টারটা সে তৈরি করেছে, তার ছবি টবি দিয়ে এটা শুভেচ্ছা, এটা যদি সত্য হয়ে থাকে, বিএনপিকেও দলীয় ব্যবস্থা নিতে হবে, যে এই ধরনের লোকরা কিভাবে দল, এটা তো সত্য না, এটা ফাইন, কোনো সমস্যা নাই, fake ওইটা তো বললে বলতে প্রমাণিত হয়েছে। যখন বলেছি এটা আব্দুল ভাই তো পুরো গণতন্ত্র নষ্ট হয়ে পুরো গেল। সেন্টেন্স সহ বলেছি তো, যে যদি এরকম একটা বক্তব্য সত্য হয়ে থাকে, তাহলে বিএনপিকে দলীয়ভাবে এটার ব্যবস্থা নিতে হবে, যে এই ধরনের লোকরা কিভাবে দলের ফ্রেমে আসে, এই হচ্ছে বক্তব্য। এটা ব্লেম করি নাই যে ওনারা আপনার লোক, আপনি এটা ধর্ষকদের দালাল টালাল, এই ব্যাপারটা এরকম কিছু না। থার্ড কথা হচ্ছে যে সরকারের সমালোচনা কতটুকু করা যাবে, এইটা কোনোদিন সরকার লিমিট করার চেষ্টা করাটাই হলো ফ্যাসিবাদ, এটা মাথায় রাখতে হবে। যে সরকার ঠিক করে দিচ্ছে, এটা হলো আমার গ্রামার, এটা ডিকশনারি, আমার সমালোচনা করতে হইলে এই দাড়ি থেকে এই দাড়ি পর্যন্ত করা যাবে, এই কমা দিয়ে এই কমা পর্যন্ত করা যাবে, এই শব্দে করা যাবে, এর বাইরে করা যাবে না। এটার নামই তো হইল পুতিনের শাসন, এটার নামই তো হইল নর্থ কোরিয়াতে যেটা কিম জং উনের শাসন চলছে। গণতান্ত্রিক সমাজে আপনার কালচার ডেভেলপ করতে হবে, যে আমি কোন ভাষায় সমালোচনা করব না, কিন্তু আপনার ভাষাটা আমার কাছে দৃষ্টিকটু, অসুন্দর লাগতে পারে, কিন্তু এটাকে আমি ফৌজদারি অপরাধ করতে পারবো না। আমি আপনাকে এটাকে ধরে যে প্রধানমন্ত্রীকে অবমাননা করেছে, আচ্ছা জেলে নিয়ে নাও, এগুলো হচ্ছে যে আপনার ফিলিপাইনে আছে, রাজার বিরুদ্ধে আপনি কিছু বলতে পারবেন না, 15 বছর 20 বছর জেল দিয়ে দিবে। মানে এই যে অদ্ভুত চিন্তা, যে আপনি গণতন্ত্রের ব্যবসাটাও করবেন, কিন্তু আবার গণতন্ত্রের মূল্যবোধ ধারণ করবেন না, মানে তাহলে তো ব্যবসার পুঁজি থাকলো না তো আর কি আপনার। এই জন্য আমরা যেটা বারবার বলেছি, সমালোচনা করতে পারতে হবে, ওই সমালোচনার ভাষা, ঢং, স্টাইলের সাথে আমি একমত না, কিন্তু এই সমালোচনাটা নাসিরউদ্দিন পাটোয়ারি অথবা যে কোনো ব্যক্তি করলে পরে তাকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা যাবে না, তার গায়ে হাত তোলা যাবে না, এইটা ফৌজদারি অপরাধ, এখানে দাঁড়িয়ে দিতে হবে। এবং এক্ষেত্রে প্রধানমন্ত্রী, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আইনমন্ত্রী সবাইকে বলতে হবে যে এগুলো আমরা অ্যালাউ করি। তাহলে না হলে কি হবে, একসময় আপনি কার্টুন আঁকা বন্ধ হয়ে যাবে, পলিটিক্যাল স্যাটায়ার বন্ধ হয়ে গেছে না হাসিনার সময়, কিন্তু খালেদা জিয়ার সময় তো দিব্যি তার ঠোঁট গোল কইরা, মাথাটা মোটা কইরা প্রথম আলো, ডেইলি স্টার, জনকণ্ঠ ডেইলি কার্টুন ছাপাইছে না, বন্ধ করে নাই তো। কিন্তু হাসিনার ফ্যাসিবাদ কি করেছে, পলিটিক্যাল স্যাটায়ারকে লিমিট করেছে। আমি যদি 10 সেকেন্ড যদি রাশেদ ভাই যদি কিছু, আচ্ছা তৌহিদ সাহেব একটা ব্যাপারে বলি, হ্যাঁ তাহলে আর সময় থাকবে না, আপনি তৌহিদ বলেন সাহেবের তাহলে ব্যাপারে একটু বলি, রাশেদ ভাই সেটা যদি হচ্ছে বলেন। জি। তৌহিদ সাহেব হচ্ছে কেয়ারটেকারের অ্যাডভাইজার ছিলেন,
ওনার একটা মিনিস্টারিয়াল কোড আছে, কালেকটিভ রেসপন্সিবিলিটি। উনি যখন কোনো ক্যাবিনেটের অংশ থাকেন, ওনার এই কালেকটিভ রেসপন্সিবিলিটি মাথায় রেখে কথা বলতে হবে। আমরা এখনো 10 বছর, 15 বছর, 20 বছর চলে যায় নাই, কিসিঞ্জার যেভাবে তার আত্মজীবনীতে তার অ্যাডমিনিস্ট্রেশনের আমার শেষ কথা করতে হবে। বলেছেন, আচ্ছা, অতএব উনি ওনার লিমিট ক্রস করেছেন বলে মনে হচ্ছে এবং আওয়ামী লীগকে ফিরে আসার বৈধতা তৈরি করছেন। একদম আর আমার কথা হলো, আমি ভাষার সাথে একমত, সমালোচনা অবশ্যই করতে হবে। যে সমালোচনা, গালিগালাজ, মিথ্যাচার, প্রপাগান্ডা, এটা তো আসলে সমালোচনা না। এটা একজন ব্যক্তি সম্পর্কে মানুষের কাছে মিথ্যা তথ্য দেওয়া, সেই ব্যক্তির ক্ষতি করা। মনে করেন যে আপনি একজনকে বললেন যে সে ধর্ষণ করেছে, সে ধর্ষণ করে নাই, এই ধর্ষণের অভিযোগ দিকে তাকে আপনি গণপিটুনি দিয়ে মেরে ফেললেন, তো কি হবে? ঠিক মিথ্যাচার, প্রপাগান্ডা এইভাবে কিন্তু আগামীতে দেশের অবস্থা ক্ষতিকর করতে পারে। আমি এই জন্য বলছি যে নাসিরউদ্দিন পাটোয়ারি সমালোচনা করুক, কিন্তু সেটা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে গালিগালাজ করে নয়, সেটা তার প্রধানমন্ত্রী সহধর্মিণীকে এবং তার মেয়েকে নিয়ে গালিগালাজ করে নয়। সরকারের সমালোচনা অবশ্যই নাসিরউদ্দিন পাটোয়ারি করবে। অনেক অনেক ধন্যবাদ জনাব রাশেদ খান এবং ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, আপনাদের দুইজনকেই। দর্শক, আপনাদেরকে ধন্যবাদ যারা এতক্ষণ আমাদের সঙ্গে ছিলেন। আগামী অনুষ্ঠানে আবার দেখা হবে। শুভ সন্ধ্যা।